এই কেমিক্যাল ডিগ্রেডেশন থেকে কি আজকে শুরু হবে, নাকি আমরা একটা ক্লাস পাইছিলাম ডিগ্রেডেশনের উপরে? স্যার একটা ক্লাস করানো হয়েছিল। কোনটুকু? স্যার ফিজিক্যাল ডিগ্রেডেশন একটু শুরু করছিলাম। ফিজিক্যাল ডিগ্রেডেশন হলে ফিজিক্যাল ডিগ্রেডেশন তো পড়ানো শেষ, আজকে তাহলে কেমিক্যালটা শুরু হবে, তাই না? ফিজিক্যাল ডিগ্রেডেশন যদি শেষ হয়ে থাকে তাহলে আজকে কেমিক্যাল ডিগ্রেডেশন দিয়ে শুরু করি। তো কেমিক্যাল ডিগ্রেডেশনের কথা যদি আমরা বলি, কেমিক্যাল ডিগ্রেডেশনে আমাদের মূলত চারটা টপিক নিয়ে আমরা কথা বলি: হাইড্রোলাইসিস, অক্সিডেশন, আইসোমারাইজেশন এবং পলিমারাইজেশন। তার মধ্যে আইসো আর পলিমারাইজেশন আপনারা নিজের জন্য বাসায় পড়বেন, পরীক্ষার জন্য একটু পড়তে হবে গিয়ে হাইড্রোলাইসিস আর অক্সিডেশন, এই দুইটা জিনিস। হ্যাঁ, তো প্রথমেই আছে যে হাইড্রোলাইসিস জিনিসটা কি। হাইড্রোলাইসিস হলো পানির সাথে রিঅ্যাক্ট করে কোনো ড্রাগের ভেঙে যাওয়া, এটাই হলো হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিসটা মূলত দুই রকমের হয়, একটা হলো আয়নিক আর একটা মলিকিউলার। স্বাভাবিকভাবেই আপনি যদি সংজ্ঞা দেখেন যে আয়নিক হাইড্রোলাইসিস কখন হয়, যখন উইক অ্যাসিড বা উইক বেজের সল্ট পানির সাথে রিঅ্যাকশন করলে ওরা অ্যালকালাইন বা অ্যাসিডিক সলিউশন দেয়। এটা হলো কি ইনস্ট্যান্টেনিয়াস, অর্থাৎ সাথে সাথে ঘটে, এবং মোস্ট অফ দ্য কেসেসে এটা রিভার্সিবল। অর্থাৎ আমরা যদি আবার পরবর্তীতে ওই ফ্যাক্টরটা সরাই নিই তাহলে দেখা যায় যে ওই প্রোডাক্ট আবার আগের মতো হয়েছে। দ্যাট মিনস ওই প্রোডাক্টটার ডিগ্রেডেশনটা যেটা হচ্ছে আয়নিক হাইড্রোলাইসিসটা, এটা আসলে ওইভাবে হয় না। রেদার দেন মলিকুলার হাইড্রোলাইসিসের ক্ষেত্রে কি হয় যে এটা আস্তে আস্তে স্লো অনেক দিন ধরে ইরিভার্সিবল একটা রিঅ্যাকশন হয়, এবং এটা হওয়ার ফলে আটকায় যায়। অর্থাৎ এই ঘটনাটা যদি ঘটে, মলিকুলার হাইড্রোলাইসিস যদি হয়, তাহলে ড্রাগ আর তার আগের চেহারায় ফিরে যেতে পারে না, নতুন চেহারায় সে চলতে থাকে। আমরা দেখি যে এদের মেকানিজমে আমরা মূলত দুই রকম ভাবে কথা বলি। একটা হলো প্রথমে যেটা, যে কি পরিমাণ আয়ন উপস্থিত আছে, অর্থাৎ আশেপাশে কি পরিমাণ পানির আয়ন উপস্থিত আছে, সেটা একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। সেটার উপর ডিপেন্ড করে যে কতটুকু রিয়াকশন হবে বা হবে না। যেমন এইখানে প্রোকেইন পানির সাথে রিয়াকশন করে পাবা প্যারামিনো বেনজোইক অ্যাসিড এবং ডাই ইথাইল অ্যামিনো ইথানল নামে একটা যৌগ উৎপন্ন করছে। এই দুইটা আচ্ছা এটা উৎপন্ন করছে। এইখানে এই যে রিয়াকশনটা প্রোকেইন থেকে পাবা হওয়ার যে রিয়াকশনটা, এটা ডিপেন্ড করতেছে যে কত বেশি পরিমাণ পানি ওর আশেপাশে আছে। পানি যদি অল্প থাকে রিয়াকশন হবে না, পানি যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে রিয়াকশনটা হবে। এবং একই সাথে এটা ডিপেন্ড করে যে পিএইচ এর সিস্টেমের পিএইচ এর উপর, অর্থাৎ সিস্টেমের পিএইচ কত আছে সেটার উপরও ডিপেন্ড করে ড্রাগটা হবে। বুঝা যাচ্ছে? আর এরপরে আরেকটা আছে ক্লোরামফেনিকল নামে একটা ড্রাগের ডিগ্রেডেশন পাথওয়ে। অর্থাৎ ক্লোরামফেনিকল পানির উপস্থিতিতে পানির সাথে রিঅ্যাক্ট করে তার কর্মক্ষমতা হারায় ফেলে, এবং সে উৎপন্ন করে 2 অ্যামিনো 1 প্যারা নাইট্রোফিনাইল 1,3 প্রোপানডাইল। এই যে ড্রাগটা, মানে ওর যে আসল চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে ক্লোরামফেনিকল থেকে ভেঙে ও এদিকে যাচ্ছে, এটার কারণ হলো অ্যাসিড বা বেজের উপস্থিতি। প্রথমটায় আমরা বলছিলাম যে পানির উপস্থিতি, কত বেশি পানি আছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি যে ওর আশেপাশে অ্যাসিড বা বেজের উপস্থিতি ডিপেন্ড করে যে এই প্রোডাক্টটা রিয়াকশন কোন দিকে নিয়ে যাবে। অনেক ক্ষেত্রে অ্যাসিড বা ড্রাগ উপস্থিত থাকলে বিক্রিয়ার গতি বাড়ে, কিন্তু বিক্রিয়া আস্তে আস্তে সাইড এফেক্টস হওয়া শুরু হতে পারে। অর্থাৎ কি হবে যে আমার এই স্পেসিফিক কেসেসে অ্যাসিড বা বেজের উপস্থিতির কারণে ড্রাগটা ডিগ্রেডেশন হওয়াটা তাড়াতাড়ি হবে, কম্পেয়ার টু যদি এখানে অন্য না থাকতো, অর্থাৎ ওই অ্যাসিড বা বেজের উপস্থিতি না থাকতো, তাহলে হয়তো ড্রাগটা আমি যেভাবে চাচ্ছিলাম সেইভাবেই চেঞ্জ করতো। তাহলে দুইটা ইসের ক্ষেত্রে যদি মেকানিজম চাওয়া হয়, মেকানিজমে আপনাকে বর্ণনা এবং এই স্ট্রাকচার গুলো দিতে হবে। হ্যাঁ, এরপরে প্রিভেনশন কিভাবে করব? প্রিভেনশন খুব সহজ।
প্রথম কথা কি পিএইচ অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অর্থাৎ পিএইচ কন্ট্রোল থাকতে হবে। এখানে একটা খুব মজার এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটা হলো গিয়ে পিলোকার্পিনের। পিলোকার্পিন একটা ড্রাগ যেটা হলো গিয়ে বেসিক ফর্ম, মানে বেসিক অবস্থায় বেশি অ্যাক্টিভিটি শো করে। পিএইচ যদি 9 হয় তাহলে এই পিলোকার্পিন 99% বায়োঅ্যাভেলেবিলিটি শো করে। ওয়ারেজ যদি এটা পিএইচ 4 হয়, অর্থাৎ আপনার স্কিনের যে পিএইচ, সেই স্কিনের পিএইচ গেলে আর ভালো লাগে না। সো তখন কি হয় যে সে এই যদি পিলোকার্পিন যদি পিএইচ 9-এ থাকে তাহলে সে 99% বায়োঅ্যাভেলেবল, আর যদি পিএইচ 4-এ চলে আসে তাহলে তার বায়োঅ্যাভেলেবিলিটি মাত্র 0.1% হয়েছে। এর বাইরে চয়েস অফ সলভেন্ট, অর্থাৎ কি ধরনের সলভেন্ট দিচ্ছি, আমি কি পানি দিচ্ছি নাকি পানির বদলে অন্য কোনো সলভেন্ট দিয়ে কাজ করতেছি, সে গ্লিসারিন বা অ্যালকোহল, তাহলে কিন্তু আমার পানি লাগেই না। আর কি এন্ড আরেকটা হলো প্রোডাকশন অফ ইনসলিবল ড্রাগ ফর্ম। ইনসলিবল ড্রাগ ফর্ম বলতে মূলত বোঝায় যে এমন একটা ড্রাগ ফর্ম বানানো যেটা পানিতে ডিজলভ হবে না, যেমন কার্বাইড টাইপের, এগুলো কি হয়, ডিজলভ হয় না, ওয়াশ আউট হয়ে বের হয়ে যায়। এরপরে ইউজ অফ সারফেক্টিভ এজেন্ট এবং কমপ্লেক্সিং এজেন্ট, এই দুইটা ইউজ করেও এই পানির সাহায্যে যে পানির মধ্যে যে পানির প্রোডাক্টের ডিগ্রেডেশন হতো সেটা কমানো যায়। আর বাকি থাকে শুধু অক্সিডেশন, আইসোমারাইজেশন, পলিমারাইজেশন। এই তিনটা টপিক আমরা নেক্সট যেদিন আবার বসবো, যদি কালকে হয় কালকে বা যদি শনিবার হয় শনিবার, যেদিন বসবো ওই দিন আমরা এটা ডিসকাস করে শেষ করে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ না কিছু একটা বলো ভাই। জি স্যার। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, কষ্ট করে আপনারা এই অসময়ে জয়েন করেছেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে। আর আমি চেষ্টা করব আপনাদের, যেহেতু এখন সামনে মিডের ডেট পড়ে গেছে, মিডের পরীক্ষার পরপরই আমরা অ্যাসাইনমেন্টের অংশটা শেষ করে ফেলার, ঠিক আছে? এই বন্ধের মধ্যে আপনারা ভালো করে মিডের জন্য প্রিপারেশন নেন, সময় খুবই কম, মিড চলে আসছে।